নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল প্রভা একাডেমিতে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড ইনফরমেশন দেওয়া হয়। তার পাশাপাশি বিভিন্ন ক্লাসও দেওয়া হচ্ছে, যার মধ্যে জিকে এটি ইম্পর্টেন্ট ক্লাস, আর জিকের মধ্যে ইতিহাস জানো প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের আসতে থাকে। তো আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইতিহাসের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। ঠিক আছে, তো চলো চ্যাপ্টারটা শুরু করা যাক। প্রথম যে টপিক হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতা নামকরণ হওয়ার জন্য কিছু পয়েন্ট জেনে রাখো, ঠিক আছে। তো সিন্ধু সভ্যতায় প্রথম যে জায়গাগুলো আবিষ্কার হয়েছিল সেগুলো কি, সেগুলো হচ্ছে হরপ্পা আর মহেঞ্জোদারো। তো এই প্রধান শহর দুটি কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছিল? সিন্ধু নদের অববাহিকায় গড়ে পাওয়া গিয়েছিল, সিন্ধু নদের অববাহিকায় পাওয়া গিয়েছিল বলে এই সভ্যতার নাম হয়েছিল কি, সিন্ধু সভ্যতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরো যখন, যেমন কালীবঙ্গান, তারপর তোমার লোথাল, এই জায়গাগুলো যখন আবিষ্কার হলো, তো সেগুলো কিন্তু সিন্ধু নদের অববাহিকার বাইরে অবস্থিত। তাই এই সভ্যতার কিন্তু নাম নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তাই পরবর্তীকালে অনেক ঐতিহাসিক এই সভ্যতার নাম কি দেয়, এই সভ্যতার নাম দেয় হরপ্পা সভ্যতা। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতা কেন নামকরণ হয়েছে বুঝতে পারলে, কারণ কি সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে। তো এই সভ্যতাটা কোন যুগের? এই সভ্যতাটা ছিল তাম্র যুগের অনেকের মতে, কিন্তু কোনো কোনো ঐতিহাসিক মনে করে কিন্তু ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই সভ্যতা মেসোপটেমিয়া বা মিশরের চেয়েও কিন্তু বড় একটা সভ্যতা ছিল। এর বিস্তৃত হচ্ছে 13 লক্ষ বর্গ কিলোমিটার। ঠিক আছে, এই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, সেই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে, আমি যখন পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে তখন এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো। এটা তোমাদের শর্ট নোটের জন্য। তাহলে সিন্ধু সভ্যতা তাম্রযুগের বা ব্রোঞ্জ যুগের হতে পারে অনেক অনেক ঐতিহাসিকের মতে। কেন এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা হলো? কারণ কি সিন্ধু নদীর অববাহিকায় গড়ে উঠেছে বলে। এটার বিস্তৃতি কত? বিস্তৃতি হচ্ছে 13 লক্ষ বর্গ কিলোমিটার। এখনো পর্যন্ত মোট 28টা স্থান কিন্তু চিহ্নিত হয়েছে, 2800 স্থান এবং 250টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, তারপর চলে আসো পরের স্লাইডে, যে সময়কাল কত। এখনই বললাম যে এটা তাম্র যুগেরও হতে পারে বা ব্রোঞ্জ যুগেরও হতে পারে, বিভিন্ন ঐতিহাসিকের মধ্যে বিভিন্ন আছে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। তবে সব থেকে যাকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে জন মার্শাল। ঠিক আছে, তো জন মার্শাল প্রথম বলা যেতে পারে না, কিন্তু এর খনন কার্যটাই সফল হয়েছিল। তো তার মতে 3250 থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এই সিন্ধু সভ্যতাটা ছিল বলে অনুমান করা হচ্ছে। ঠিক আছে, কি থেকে অনুমান করা হচ্ছে? যে এই সভ্যতায় যে সিলমোহর গুলো পাওয়া গিয়েছে, সেই সিলমোহর থেকে কিন্তু প্রমাণিত হচ্ছে যে এটা কত, 3250 থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দের একটি সভ্যতা ছিল। তাছাড়াও অনেকের মতে আবার 2350 থেকে 1770 খ্রিস্টপূর্বাব্দ হতে পারে। ইম্পর্টেন্ট আছে ব্যাসামের সভ্যতা, ব্যাসামের মতেও, ব্যাসাম এবং সি জে গ্যাড, এদের মতে কত, 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সভ্যতা গড়ে উঠেছিল, এটা অনুমান করা হয়। ঠিক আছে, তো সময়কাল নিয়েও যথেষ্ট বিতর্ক আছে, তাহলে জন মার্শালটাকে কি বেশি গুরুত্ব দেওয়া হয়। 3250 থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সভ্যতা গড়ে উঠেছিল, এটাই অনুমান করা হয়। ঠিক আছে, 3 নম্বর স্লাইডে চলে আসো, যে এই সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ শহর, তার মধ্যে মেন যেগুলো আছে, যেগুলো থেকে পরীক্ষার এক্সপেক্টেড কোয়েশ্চেন আছে, সেই সব জায়গাগুলো আমি তোমাদের বলছি। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে হরপ্পা। এখানে কি কি জানতে হবে দেখো। হরপ্পা কোন নদীর তীরে আর কোথায় অবস্থিত? হরপ্পা পাঞ্জাবের মন্টগোমরি জেলার রাভি নদীর তীরে অবস্থিত। এখান থেকে কিন্তু প্রশ্ন আছে যে কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা অবস্থিত। তাহলে কোন নদীর তীরে অবস্থিত? রাভি নদীর তীরে অবস্থিত। এটা কে আবিষ্কার করেছিল? আবিষ্কার করেছিল দয়ারাম সাহনি। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। এটাই কিন্তু প্রথম আবিষ্কৃত হয়েছে বলে সিন্ধু সভ্যতা আরেকটা নাম কিন্তু হরপ্পীয় সভ্যতাও বলা হয়। কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহনি। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। এর জন্য এই সভ্যতার নাম কি হয়েছিল? হরপ্পা সভ্যতা হয়েছিল। ঠিক আছে, এরপর জেনে নাও যে হরপ্পা ছিল কিন্তু প্রধান নৌকা তৈরির কেন্দ্র, প্রধান নৌকা তৈরির কেন্দ্র হরপ্পা চলে গেল। এখানে কি কি পাওয়া যেত? পাথরের নর্তকী মূর্তি,
লিঙ্গ, যোনি, দ্বিতীয় বৃহত্তর সিলমোহর, তলোয়ার, তামার ইক্কা, এইসব কিন্তু এই জায়গা থেকে পাওয়া গিয়েছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে বা কেন্দ্র হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র, ঠিক আছে, বৃহত্তম কেন্দ্র। এটা কোথায় আছে? এটা আগে ভারতে থাকলেও বর্তমানে কিন্তু পাকিস্তানের লাহোরের লারকানা অঞ্চলে সিন্ধু নদীর তীরে অবস্থিত। কোথায় অবস্থিত আর কোন নদীর তীরে অবস্থিত? তাহলে কোথায় অবস্থিত? লাহোরের লারকানা অঞ্চলে অবস্থিত। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো কথার অর্থটা মনে রাখবে, এটা সিজিএল এ একবার প্রশ্ন করেছিল যে মহেঞ্জোদারো কথাটার অর্থ কি। তাহলে মহেঞ্জোদারো কথাটার অর্থ কি? মহেঞ্জোদারো কথাটার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এটা কে আবিষ্কার করেছিল? এটা আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে? 1922 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই প্রত্যেকটা থেকে কিন্তু কোয়েশ্চেন হবে, যে কোয়েশ্চেন গুলো আমি তোমাদের পরে যখন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে পরে কিন্তু বলে দেবো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো। ঠিক আছে, তো তারপর চলে আসো যে এখানে কিন্তু বৃহত্তম স্নানাগার আর শস্য ঘর বা শস্য ভান্ডার, যেখানে শস্য রাখা হতো, সেই ঘরগুলো কিন্তু এই মহেঞ্জোদারোতেই পাওয়া গিয়েছে। ঠিক আছে, তারপরে লোথাল। দেখো, লোথাল হচ্ছে বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয়, এই কথাটা মাথায় রাখবে। লোথাল হচ্ছে বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয়। লোথাল অবস্থিত হচ্ছে গুজরাটের আহমেদাবাদ অঞ্চলের সারাঙ্গা জেলায়। এটা কে আবিষ্কার করেছিল? আবিষ্কার করেছিল এস আর রাও। এস আর রাও লোথাল আবিষ্কার করেছিল। ঠিক আছে, লোথাল মূলত কিসের জন্য বিখ্যাত ছিল? সেলের অলংকার ও পুঁথির অলংকারের জন্য প্রসিদ্ধ ছিল। এছাড়াও যদি বলো তাহলে আগুনের বেদি পাওয়া গিয়েছে যেখানে যাগযজ্ঞ করা হতো, টেরাকোটার ঘোড়া পাওয়া গিয়েছে মূর্তি, পার্সিয়ানের সিলমোহর পাওয়া গিয়েছে, মাছ পাখি চিত্রিত বাসনপত্র পাওয়া গিয়েছে, জোড়া কবর পাওয়া গিয়েছে, আর কাপড়ের টুকরো পাওয়া গিয়েছে। এগুলো কোথায় পাওয়া গিয়েছে? লোথালে পাওয়া গিয়েছে। তো এটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয়। ঠিক আছে, এরপর চলে আসো কালীবঙ্গান। কালীবঙ্গান হচ্ছে বর্তমান রাজস্থানের গঙ্গানগরের হনুমানগড়ে অবস্থিত। ঠিক আছে, হনুমানগড়ে অবস্থিত। কোথাকার? রাজস্থানের। কালীবঙ্গান আবিষ্কার করেছিল ঘোষ। এখানে আয়তকার কবর, তারপর আইভরি নির্মিত চিরুনি, তামার বালা, কাঠের ঠেলাগাড়ি, কাঠের লাঙল, লিঙ্গ ও যোনি এবং তামার সার পাওয়া গিয়েছে। সারের যেটা মূর্তি, যেটা ঋষভদেব বা এর বাহক হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও আছে চানুদার, সুক্তজন্দর, বনওয়ালি, রংপুর, সুরকোট্টা, কোটাদজি, রোপার, আলমগীরপুর, আরুম্বার, বোলাভিরা, বালাকোট, দেশালপুর, আলহামদিনা, রাখিগাড়ি ইত্যাদি। সর্বশেষ যেটা আবিষ্কার হয়েছে সেটা কিন্তু রাখিগাড়ি। ঠিক আছে, পরের স্লাইডে চলে আসো যে সিন্ধু সভ্যতার অধিবাসীদের রাজনৈতিক জীবন কেমন ছিল। তাহলে মাথায় রাখবে যে সিন্ধু সভ্যতা যেগুলো ছিল সেগুলো কিন্তু বিশাল বড় বিশাল বিশাল বড় বড় ঘর ছিল, তাদের যাতায়াতের জন্য যে পথটা ছিল সেটা সুনির্মিত ছিল, জল নিকাশি ব্যবস্থা উন্নত ছিল। তো ভাবো একজন যদি রাজা না থাকে, ঠিক আছে, বা এক কেন্দ্রিক যদি না হয়, তাহলে কি এগুলো করা সম্ভব? সম্ভব নয়। তার জন্য অনেক ইউরোপীয় গবেষক মনে করেন যে হরপ্পা নগরে দুর্গে একজন শাসক বা রাজা বাস করত। দুর্গের সংলগ্ন শস্যাগার তার ধন সম্পদের পরিচয় দেয়। সিন্ধুনগরে একটি কেন্দ্রীয় শক্তি বা তার সহায়ক রূপে এক বিরাট আমলাতন্ত্র ছিল। তা রাজতন্ত্র প্রজাতন্ত্র যাই হোক না কেন, কিন্তু একটা আমলাতন্ত্র ছিল। না হলে পথঘাট, বাড়িঘর, পয়প্রণালী, ওজনমান এত উন্নত হতো না। হরপ্পা সভ্যতা এক প্রধান বৈশিষ্ট্য ছিল তার এক কেন্দ্রিকতা। মহেঞ্জোদারো হোক বা হরপ্পা হোক, সর্বত্রই এক ধরনের জিনিস পাওয়া গেছে। এক শক্তিশালী কেন্দ্রীয় শাসনতন্ত্র ছাড়া বিস্তৃত অঞ্চল জুড়ে ঐক্য বজায় রাখা সম্ভব হতো না। ঠিক আছে, তার জন্য মনে করা হচ্ছে যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ছিল একনায়ক কেন্দ্রিক। ঠিক আছে, এবার দেখে নাও এখানে কি কি মানে বলতে পারো যে ইম্পর্টেন্ট হচ্ছে। দেখো, সিন্ধু সভ্যতার শহরগুলি একটি কেন্দ্রীভূত স্বৈরাচারী শাসন ছিল। মার্টিমার হুইলার মনে করেন যে সিন্ধু অঞ্চল ছিল একটি সাম্রাজ্য
এবং এর কেন্দ্র ছিল কি পুরোহিতি রাজা। ঠিক আছে, আগেকার যুগে পুরোহিত যা বলে দিত, মানে রাজার ঊর্ধ্বেও রাখা হতো পুরোহিতকে, পুরোহিতরা ছিল ভগবানের সমতুল্য, তাই পুরোহিতই রাজা কেন্দ্রিক ছিল, এই অনুমান অনেকেই মনে করে। তার মধ্যে মার্টিলার হুইলার এর তথ্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, এবার চলে আসো যে সমাজ সংগঠন ও শ্রেণী বৈষম্য। তো যেমন জানো যে হিন্দু ধর্ম মতে 4টা থাকে, তোমার বৈষম্য হয়েছে। ঠিক আছে, ক্ষত্রিয়, শূদ্র, তারপর বৈশ্য, আর তোমার পুরোহিত, ব্রাহ্মণ। তো এই 4টা শ্রেণী ছিল আমাদের হিন্দু শাস্ত্র ধর্মে। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতাতেও কি সেরকমই শ্রেণী সংগঠন বা শ্রেণী বৈষম্য ছিল? তো হ্যাঁ, সিন্ধু সংস্কৃতির নগরগুলিতে সমাজে শ্রেণী বৈষম্য ছিল। ঐতিহাসিক দামোদর ধর্মানন্দ কোসাম্বের মতে কয়টা ধরনের ছিল? 4 ধরনের ছিল। একটা ছিল প্রভাবশালী পুরোহিত বা শাসক গোষ্ঠী হতে পারে, বেতনভুক্ত যোদ্ধা সম্প্রদায়, বণিক, কারিগর ও ভূস্বামীদের দল, এবং চাষি, দরিদ্র, ভৃত্য বা দাস। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে সিন্ধু সভ্যতায় কিন্তু কৃতদাসের প্রথা ছিল। এই 4 শ্রেণী মানুষ নিয়ে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা সমাজ। বৃহৎ প্রাসাদ, দুর্গ এবং ক্ষুদ্র 2 কামরা ঘর ধনী ও দরিদ্র শ্রেণীর বৈষম্যের প্রমাণ দেয়। শুধু ছোট বড় বাড়ির তারতম্য নয়, কবরগুলির তারতম্য ছিল শ্রেণী বৈষম্যের প্রমাণ পাওয়া যায়। এমনকি সিন্ধু নগরগুলিতে কৃতদাসও ছিল বলে মনে করা হয়। তাহলে কৃতদাস ছিল, এই কথাটা মনে করা হয়। 2 কামরার ব্যারাক ঘরে বসবাসকারী কৃতদাসকে গোলা ঘরে কাজের জন্য নিয়োগ করা হতো। ঠিক আছে, তারপরে স্লাইসে চলে আসছি। এখানকার পৌর ব্যবস্থা কেমন ছিল? ঠিক আছে, সিন্ধু নগরগুলির বিন্যাস এবং নগর ব্যবস্থার সংগঠন লক্ষ্য করে ঐতিহাসিকরা অনুমান করেছে এই নগরগুলি পৌর ব্যবস্থা বেশ সুশৃঙ্খলবদ্ধ ছিল। পৌর ব্যবস্থা মজবুত যদি না হতো তাহলে প্রয় প্রণালীগুলো চালু রাখা, রাস্তাঘাট পরিষ্কার রাখা ও পরিকল্পনা অনুযায়ী বাড়িঘর তৈরি করা কিন্তু সম্ভব হতো না। তাহলে পৌর ব্যবস্থা এখানে উন্নত ছিল। এবার চলে আসুন যে একটা ঐতিহাসিক স্টুয়ার্ট পিগটের মতে হরপ্পা সভ্যতা যেরূপ বিস্তীর্ণ অঞ্চল নিয়েছিল তার পরিচালনার জন্য হরপ্পা ও মহেঞ্জোদারোতে 2টি রাজধানী বা শাসন কেন্দ্র স্থাপন করা হয়। তবে রাজা বা শাসক হয়তো একজনই ছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে একই প্রকারের পরিকল্পনা ও পরিচালনা প্রণালী দেখা গিয়েছে। হরপ্পা মহেঞ্জোদারো 2 জায়গাতে একই ব্যবস্থা দেখা গিয়েছে। শেষের দিকে এই পৌর ব্যবস্থা কি হয়েছিল? ভেঙে পড়েছিল। মহেঞ্জোদারোতে শহরের 9টা স্তর পাওয়া গিয়েছে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে ধরো নিচের দিকে কিছুটা অঞ্চল আছে যেখানে 2 কামরার ঘর আছে, তার উপরে দিকে গেলে তখন দেখা গেল এর থেকে উন্নত, তার উপরে গেলে আরো উন্নত। তো এরকম কটা স্তর পাওয়া গিয়েছে? 9টা স্তর পাওয়া গিয়েছে। ঠিক আছে, তো এগুলো করেছে পরিকল্পনা মাফিক। তো পরিকল্পনা মাফিক করার জন্য অবশ্যই একটা পৌর ব্যবস্থা ছিল, যা ছিল কি সুশৃঙ্খলবদ্ধ। পরের স্লাইসে চলে আসছি, আজকের লাস্ট স্লাইস। ঠিক আছে, জীবিকা। সিন্ধু সভ্যতার মানুষদের জীবিকা কি ছিল? তো যদি প্রধান জীবিকা বলা হয় তাহলে প্রধান জীবিকা ছিল কৃষি। এছাড়াও কি হতো? শিল্প হতো, বাণিজ্য হতো। যে সভ্যতা মহেঞ্জোদারো হরপ্পার মতো সমৃদ্ধ শহরের সৃষ্টি করেছে সেই সভ্যতায় কৃষি অর্থনীতি অবশ্যই উন্নত ছিল। ঠিক আছে, কৃষি অর্থনীতি অবশ্যই উন্নত ছিল। কৃষি অর্থনীতির বিকাশ না হলে নাগরিক সভ্যতার উদ্ভব হয় না, নগরে কৃষি উৎপাদন হয় না। সেখানে প্রধানত শিল্প ও ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনিক কাজকর্ম হতো। মহেঞ্জোদারো হরপ্পার মতো শহরগুলির উন্নতির মূল কারণ ছিল সিন্ধু উপত্যকা কি কৃষির জন্য যথেষ্ট উপযোগী। ঠিক আছে, সিন্ধু উপত্যকার জমিও ছিল কৃষির বিশাল অনুকূল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এইবার পরের যে পয়েন্টগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি শেয়ার করবে। ধন্যবাদ।